পৃথিবী থেকে মহাকাশ, নারীর সফলতার গল্পে যখন বিশ্ব টইটুম্বুর, তখনও কেন প্রশ্ন থাকে নারীর নেতৃত্ব নিয়ে কিংবা অধিকার নিয়ে? নারী কি এখনও বিকল্প? নির্বাচনে নারী কি কেবলই একটি ভোট? সংস্কার কিংবা পরিবর্তনে নারী কি এখনও উপেক্ষিত? নারীর অধিকার নিরাপত্তার পথে বাধা হয়ে থাকা সকল প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আজকের আয়োজন নারী 2.0। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণায় খুব সম্ভবত সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ নারী। নারীর জন্য নানান প্রতিশ্রুতি দিলেও রাজনৈতিক দলগুলো নিজেরা কতটুকু নিশ্চিত করেছে নারী অধিকার? নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব কেন এতটা কম? নির্বাচন ও নারীর রাজনৈতিক অধিকারকে সামনে রেখে আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচনে নারী প্রতিনিধিত্ব ও নারীদের রাজনৈতিক অধিকার। আমাদের সঙ্গে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খান, শিক্ষক, সামান্তা শারমিন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। আপনাদের দুজনকেই স্বাগত আজকের এই আয়োজনে নারী 2.0 সময় টেলিভিশনের নতুন আয়োজন। আমরা দেখছি সমাজ যখন অনেক পরিবর্তন হচ্ছে, আমরা সংস্কার পরিবর্তন নানান বিষয়ের দিকে যাচ্ছি। অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খান, আপনার কাছে শুরুতে আসতে চাই। সেই মুহূর্তে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে নারীরা কি নেতৃত্ব দিতে পারবে কিনা, যেখানে বাংলাদেশে দীর্ঘ সময় শাসন করেছেন দুজন নারী প্রধানমন্ত্রী। এই মুহূর্তে 2026 সালে এসে নারীরা কি নেতৃত্ব দিতে পারবেন কিনা, এমন প্রশ্নটা শোনা আমাদেরকে আসলে কত বছর পেছনে নিয়ে গেল? ধন্যবাদ। এই প্রশ্নটাই তো আসলে খুব প্রবলেম্যাটিক, তাই না? যে 2026 সালে এসে আপনি আমাকে প্রশ্ন করছেন নারী নেতৃত্ব দিতে পারবে কিনা, এবং এমন একটা জায়গায় বসে প্রশ্নটা করছেন যে দেশে বছরের পর বছর নারী নেতৃত্ব ছিল। কিন্তু আসলে নারী নেতৃত্ব নিয়ে একটা কথা সবসময় আসে, সেটি হচ্ছে যে ধরুন নারী নেতৃত্ব একটি প্রসেস, এটি একটি চলমান প্রক্রিয়া হতে হবে। এটি এমন না যে ধরেন একটা দলে একজন প্রধান থাকলেই সেটাকে আমরা বলতে পারি নারীর ক্ষমতায়ন হয়েছে বা নারী নেতৃত্ব এসেছে। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস হিসেবে আপনাকে দেখতে হবে। সেই জায়গাতে আমি মনে করি যে বাংলাদেশ ফেল করেছে, কিছু জায়গাতে বাংলাদেশ ফেল করেছে। যে নারী নেতৃত্ব এসেছে ঠিকই, কিন্তু নারীর প্রতি যে জায়গাটা তৈরি হওয়ার কথা ছিল বা তার পরবর্তী যে নেতৃত্বগুলো তৈরি হওয়ার কথা ছিল, সেটা আসলে ওইরকম ইনস্টিটিউশনালাইজেশন হিসেবে ওটা আসে নাই। এর পেছনে যদি আপনি কারণগুলো দেখেন, আমি আসলে বলবো যে বিষয়টার শেকড়টা আরও অনেক বেশি গভীরে প্রথিত। এই কথাগুলো সব জায়গাতেই বলি এবং আরও বলতে চাই। সেটি হলো যে আপনি কিছু শব্দ দেখবেন, যেমন ধরুন মহিলা। মহিলা শব্দটির মানে কি? মহিলা শব্দটির মানে হচ্ছে মহলের ভেতর যে অন্তরীণ থাকবে, অসূর্য স্পর্শা। একটা শব্দ যেটা আপনাকে সূর্য দেখতে দিবে না, এরকম একটি কনটেক্সট থেকে তৈরি, সেই শব্দটাকেই আমরা আসলে প্রচলিত অর্থে মহিলা বানিয়েছি, তার সাথে আবার দিয়েছি ভদ্র, না ভদ্র মহিলা। আবার দেখবেন যে নারীর প্রতিশব্দগুলো বাংলায় কি? লাস্যময়ী, ভামা, তাই না? প্রত্যেকটার সাথেই নারীকে ডেলিকেট একটা জায়গায় রেখে নারীকে সামনে আসতে না দেয়া। তারপরও যদি আপনি বলেন যে এগুলো পেছনে ফেলেও নারীর অধিকারের জায়গায় কিন্তু অনেকখানি বাংলাদেশ এগিয়েছিল। যেমন নারী শিক্ষার কথা যদি আপনি বলেন, অবৈতনিক শিক্ষা হয়েছে, এটা বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে, বা মহিলা বিষয়ক অধিদপ্তর হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে হয়েছে, বা গত শতকগুলোতেও আপনি দেখেছেন যে অনেক ক্ষেত্রেই নারীরা সামনে এসেছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়টা হচ্ছে যে গত 1.5 বছরে আপনি যদি নারীর অবস্থানটা দেখেন, এখানে কোথায় যেন একটা ছন্দ লয়ের একটা তারতম্য হয়ে গেল। এটা কিন্তু আমরা কখনো ভাবতেই পারি নাই। যেমন জুলাই আন্দোলনে আপনি দেখবেন নারীরা ছিলেন, মারা ছিলেন, এই মাগুলো কোথায় হারিয়ে গেল? আবার তো রান্নাঘরে ফেরত গেলেন। আপনি কি কোনো রাজনৈতিক দলকে দেখেছেন যে পার্টিকুলারলি নারীর যে মারা ছিলেন জুলাই মাদেরকে নিয়ে সেলিব্রেট করেছে, তাদের কোনো রেকগনিশন দিয়েছে? তার আমাদের সমাজ ব্যবস্থায় এমন একটা জায়গা আছে যে নারীর সামনে ঢাল হয়ে থাকবে, নারীকে ব্যবহার করা হবে। এবং যেটি আপনি প্রথমে বললেন যে নারী কি কেবলমাত্র একটি ভোট? দেখুন বড় বড় রাজনৈতিক দলগুলো, আপনি যেটা বলবেন যে তারা তো ব্যর্থ হয়েছে 5% দিতে, একটি দল তো দেয়নি। ধরুন আমি যদি এখন জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্রিটিক করি, তারাও কিন্তু 4%ও যেতে পারে নাই। তো এই যে তারা পারলেন না, এটা আমি মনে করি যে এটা তো অবশ্যই তাদের ব্যর্থতা। এই না পারার পেছনে অনেকেই বলবেন হয়তো কি তারা যোগ্য নারী পাননি। এত নারীদেরকে আমরা আন্দোলন সংগ্রাম কিংবা বিভিন্ন পর্যায়ে সামনের সারিতে দেখছি, তাহলে যোগ্যতার তো অভাব সেই নারীদের মধ্যে দেখিনি। তাহলে কেন সমস্যাটা হয়েছে যে এই যে যোগ্য নারী পাওয়া যায় না। একটি দলের একজন খুব বড় নেতা, আমি নাম বলছি না, আমার সাথে একটি টক শোতে বলেছেন যে যোগ্য নারী খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে কমপ্লিটলি একটা মিসোজিনিস্টিক কমেন্ট, হ্যাঁ, যে যোগ্য নারী খুঁজে পাওয়া যায় না। এখন আমি যদি পার্টিকুলারলি ধরেন বিএনপির কথা
কথা বলি, তারা অন্তত কিছু নারী দিয়েছেন সরাসরি নির্বাচনের জন্য। আমার মনে হয় যে এই মুহূর্তে যেহেতু উচ্চকক্ষ তারা প্রমিস করেছেন তাদের ইশতেহারে যে 10% উচ্চকক্ষে থেকে আসবে, নারী আসবে, এবং যেহেতু সংরক্ষিত নারী আসন আছে, আপনি দেখবেন ওই জায়গাগুলোতে যে নারী নেতৃত্ব আমরা দেখেছি বিএনপিতে, তারা হয়তো ওই জায়গাটাতে যাবে। যখনই আমাদের এই সংরক্ষিত নারী আসনটা থাকবে না, তখন হয়তো এই পার্টিকুলার দলগুলো আরও চেষ্টা করবে নারীকে দিতে। তবে এখানে আপনি দেখবেন যে 33% যেটা নারী প্রতিনিধিত্ব থাকার কথা, সেটা কিন্তু নাই। আবার যে দলটি খুব গর্বভরে বলেন যে আমাদের 43% হচ্ছে নারী, সেই নারীরা কারা আপনাকে দেখতে হবে। তাদের দলের নারীরা তারাই যারা মানে খুব গর্বভরে মিডিয়ার সামনে এসে বলে যে আমরা এটা মেনেই নিয়ে ঈমান এনে এই দলটি করি যে আমরা নেতৃত্বে যেতে পারবো না। তাহলে এই যে একটা কন্ট্রাডিকশন, এবং তারা ইসলামকে মিসকোট করে, তারা সূরাকে মিসকোট করে, এবং দেখবেন যে একটা পার্টিকুলার সূরা যে কনটেক্সটে নাজিল হয়েছে সেটাকে বাদ দিয়ে তারা মানে গণহারে বলে দিচ্ছে যে পুরুষ হবে নারীর পরিচালক। আসলে এই যে মিসকনসেপশনগুলো সোসাইটিতে আসে, এইটার রুটটা আসলে অনেক গভীরে, এবং এই রাজনৈতিক দলগুলো আমি মনে করি যে বাংলাদেশে এই মুহূর্তে এইবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে নারী। কারণ নারীকে আমরা দেখেছি যে কিভাবে স্লাট শেমিং করা হয়, কিভাবে নারীকে সাইবার বুলিং প্রতিশ্রুতি দেয়া হচ্ছে মাথায় তুলে রাখা হবে। হ্যাঁ, এবং দেখেন এই যে মাথায় তুলে রাখা, মানে আমরা কেন মাথায় থাকতে হবে, কেন আমরা জমিনেই থাকি, সেই জমিনটা আমার এবং তোমার ওই যে লেভেল প্লেইং ফিল্ড বলে না, ওটা যাতে হয়। আমি তো মাথায় উঠতে চাই না। বা আপনি দেখবেন যে আমার একটা মন্তব্য মানে সারা দুনিয়া ভাইরাল হয়েছে যে আমি বলেছি যে মা এবং বোন রাজনৈতিক পরিভাষা নয়, আপনি জেন্ডার পলিটিক্সে মা এবং বোন বলতে পারবেন না। এখন দেখেন আমাকে জাতীয় ভাবি বানানো হচ্ছে, জাতীয় ডার্লিং বানানো হচ্ছে, কিন্তু এটা যে একটা রাজনৈতিক ভাষা হতে পারে না। এবং একটা রাজনৈতিক দল কোনো একটা কনটেক্সট এটি বলতে পারে, কিন্তু তার 100% সময়ে আপনি যখন বলবেন নারীর শিক্ষা, তখন আপনি বলবেন মা বোনের শিক্ষা, নারীর রাজনীতি, নারীর অধিকার, মা বোনের অধিকার। তার মানে হচ্ছে কি এই শব্দগুলো দিয়ে নারীকে মেইন স্ট্রিমে আসতে আসলে বাধা দিতে। আপনার কাছে আবারও আসবো সামান্তা শারমিন, আপনার কাছে একটু আসতে চাই। আপনারা জুলাই আন্দোলনের একদম সম্মুখ সারিতে ছিলেন, তখন আমরা দেখেছি যে কোন নারীর পোশাক কি, পরিচয় কি, সেটা মুখ্য বিষয় ছিল না। সামনের সারিতে নারীরা আছেন, সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন, তার মধ্যে আপনিও একজন ছিলেন। এখন যেই স্বপ্ন নিয়ে জুলাইয়ের পরে আপনারা এগোচ্ছিলেন, এখন নির্বাচনের সময় এসে যখন দেখছেন কোনো রাজনৈতিক দল নারীকে মনোনয়নই দিচ্ছে না, নারীর কোনো প্রতিনিধিত্ব নেই, যারা দিচ্ছেন তারাও মিনিমাম 5%টা দিতে পারছে না, প্রশ্ন জাগায় না, ভাবায় না যে কি পরিবর্তন নারীর জীবনে এলো? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আর এখন যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো এমনই হওয়ার কথা ছিল। কেন? কারণ আমরা আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে কিছু আনরিজলভড কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো অনেক রকম, কিন্তু নারীকে আপনি কিভাবে দেখবেন, নারীকে আপনি সমাজ এবং রাষ্ট্রে কিভাবে বিবেচনা করবেন, তাকে আপনি কি বলে ডাকবেন, এই বিষয়গুলো তো আসলে কখনোই আমরা জাতিগতভাবে সলভ করতে পারিনি। এগুলো সবসময় পলিটিক্যাল পার্টিগুলো ডিল করেছে। এটা হচ্ছে সবচাইতে হতাশাজনক। কারণ পলিটিক্যাল পার্টিগুলো ডিল করাতে কোনো অসুবিধা হতো না যদি এই পলিটিক্যাল পার্টিগুলো আসলে বাংলাদেশের সকল মানুষের প্রতি একেবারে আগাগোড়া কমিটমেন্ট রাখার মতো প্রতিজ্ঞাবদ্ধ কোনো পলিটিক্যাল পার্টি হতো, পলিটিশিয়ান হতো। কিন্তু আসলে যেটা হয় যে এটা প্রতিজ্ঞাগুলো থাকে কোনো না কোনো সেক্টরের প্রতি, হয় প্রতিজ্ঞাটা থাকে কোনো অলিগার্গের প্রতি, কোনো মাফিয়া গোষ্ঠীর প্রতি, কোনো সরকারের পিছন থেকে বা রাষ্ট্রের পিছন থেকে কলকাঠি নাড়া গ্রুপের প্রতি। এই বিষয়গুলো হয়। তো প্রতিজ্ঞা যখন আরেক জায়গায় থাকে, তখন আপনার মেইন কোশ্চেন সলভ করার জন্য কোনো ধরনের এফোর্ট থাকে না। এখন আমরা জুলাইয়ে যেটা দেখেছি, জুলাইয়ে তো আসলে যেই এত বড় আপরাইজিং, এই আপরাইজিংয়ে বাধা দেওয়া, এটাকে আওয়ামী লীগের যে ক্যারেক্টারিস্টিক্সের সাথে কিন্তু আমরা তুলনা করেছি এবং তার কাজ হিসেবে এটাকে দেখেছি। তা ব্যতীত এই বাধা যারা দিচ্ছে না, তারা ব্যতীত বাকি সবাই তো রাস্তায়। তো সেই ক্ষেত্রে তখন কিন্তু বিবেচনা করা যায় নাই যে এই নারী হচ্ছে এই মতাদর্শের, অমুক নারী হচ্ছে এই মতাদর্শের। কিন্তু যখন পলিটিক্সে আসেন, পলিটিক্সে তো মতাদর্শ অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। আপনার পয়েন্ট অফ ভিউ, সোসাইটি সম্পর্কে আপনি কি ভাবেন, এটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমরা কিন্তু এটা মেনে নিয়েছি, নির্বাচন এবং রাজনীতি দুইটা আলাদা জিনিস। এটাও তো মেনে নেওয়াটাও তো নারীদের উপরে কি এফেক্ট ফেলে নাই?
কারণ আমরা রাজনীতি করছি একরকম, ভোটের সময় গিয়ে আওয়ামী লীগের ভোটও চাওয়া যাচ্ছে, নারীদের ভোট চাওয়ার জন্য সবকিছু বলা মতাদর্শ এক কিন্তু জোটের মতাদর্শ আরেক রকমের এটা প্রকাশ করা যাচ্ছে। সো এইটা যে আমরাই তো এটাকে মানে অ্যাজ এ সোসাইটি আমরা তো এটাকে এগ্রি করেছি। আমাদের কি কিছুই করার ছিল না বা নেই? না, আমি তো মনে করি অনেক কিছুই করার ছিল, কিন্তু কেউই এটাকে সিরিয়াসলি নেন নাই। এবং আসলে ওই পাওয়ার জিনিসটা এত মুখরোচক, এত মধুর মতো, এত ওটার দিকে ছুটে যেতে ইচ্ছা হয় যে আসলে মানুষ মানে এটা মানে পলিটিক্যাল পার্টি যারা করেন তারা এটাকে সামলাতে পারেন নাই। যে আমাদের মূল কাজ হচ্ছে একটা বড় রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করা, যাদের উপরে ভিত্তি করে গণতন্ত্রকে মানুষের কাছে রেখেও স্বস্তিতে থাকা যায়। কিন্তু এটাকে কখনো কখনো দলগুলো নিজের হাতে তুলে নিতে হয় যে না, আমাকেই ভোট দিতে হবে, এই কারণ আমি তৈরি করব ফিল্ডে, যাতে আমাকে ভোট না দেওয়া ছাড়া আর কোনো অপশন না থাকে। আমি কি বুঝাতে পারছি? আপনার কি মনে হয় নারীদেরকে এই যে মনোনয়ন না দেয়া, এত কম দেয়া, এর পেছনে আসলে কোন মানসিকতা কাজ করেছে? পরিষ্কারভাবে এটা মানে যোগ্যতা, এই যে একটা শব্দ আসে যোগ্য কিসের বিচারে? এতদিন পর্যন্ত যারা এই যে এতদিন আপনি স্বাধীনতার 53-54 বছর পার হয়ে গেল, কোন যোগ্য এমপিটা আমরা দেখেছি? আমার তো খুব বেশি মনে পড়ে না। আপনি হাতের করে গুনলে আপনি 10 পার হতে পারবেন বলে আমার মনে হয় না। সো এমন কি যোগ্যতা? এই যোগ্যতাটা কি জানেন? এটা হচ্ছে মাঠ পর্যায়ে আপনার খরচের অ্যাবিলিটি, এবং অন্যদিকে এই যে বিভিন্ন ধরনের যে পিপল মানে মানুষ পালার যে সক্ষমতা, এইটাই হচ্ছে যোগ্যতা, আর কিছু না। কিন্তু এমন না যে সে খুব রাজনীতি বুঝতে হবে, এটা একেবারেই মানে একটা ক্রাইটেরিয়া হিসেবে সেভাবে বললে আমাদের রাজনৈতিক দলগুলো তো অনেক নারীরা আছেন যারা রাজনৈতিকভাবে সচেতন, তো সেই ক্ষেত্রে সেই ক্রাইটেরিয়া পিছিয়ে রাখার কোনো উপায় নেই। আমি দেখেন বড় দলগুলোর ক্ষেত্রেও আমি এটা দেখি যে যারা অনেক বেশি, আমার দৃষ্টিতেও আমার অপোজিশনে থাকা সত্ত্বেও তার ক্যাপাবিলিটির কাছে আমাকে শ্রদ্ধাশীল থাকতে হয়, তার এতই ভালো তার বক্তব্য এবং তার অ্যাপিয়ারেন্স। আমি আপনাকে একটা গল্প বলতে পারি যে আমি একটা টকশোতে বিএনপির একজন নেত্রীর সাথে আমি টকশো করেছিলাম। উনি বেরিয়ে যাওয়ার, ওনাকে আমি পার্সোনালি খুবই শ্রদ্ধা করি, মানে আমি তার সবকিছু মিলে আমি তাকে খুব শ্রদ্ধা করি। উনি বেরিয়ে যাওয়ার পরে সঞ্চালক বলছেন যে, আমি প্রশংসা করছিলাম যে উনি যেভাবে বলেন এটা খুব পছন্দ আমার। তো উনি বেরিয়ে যাওয়ার পরে আমি ছিলাম, সঞ্চালক বলছেন যে ভালো বললে কি হবে, দলে তো গুরুত্ব নাই। এবং ইট ইজ ট্রু, একদম ইট ইজ ট্রু। এবং এটা যখন ঘটে তখন এটা সকল পার্টি এইটার একটা প্রতিযোগিতায় নামে। যে অন্যান্য ক্ষেত্রে আপনি দেখবেন যে এক এক দল এক এক ধরনের মতাদর্শ হয়তো ধারণ করে, এই ক্ষেত্রে একটা মানে সর্বদলীয় ঐক্য, এটা তাজনুভা নারীকে পিছিয়ে রাখার জন্য এটা সর্বদলীয় ঐক্যতে পরিণত হয়। যে নারী যদি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যে কোনো নারী যদি এমন হয় যে যারা লিডারশিপে আছেন তাদেরকে সারপাস করে যেতে পারেন, এই সম্ভাবনাকে কত দ্রুত এটাকে কমিয়ে নিয়ে আসা যায় বা কত দ্রুত এটাকে। আমার কাছে একটি গল্প আছে, ফিরে আসার পর গল্পটা বলবো, কিন্তু তার আগে একটু আমরা এতক্ষণ যে আলোচনা করলাম নারীর প্রতিনিধিত্ব নিয়ে, সংসদে নারীর সংখ্যা কম হবে, এইসব বিষয় নিয়ে সাধারণ যে নারীরা আছেন তারা কি ভাবেন, তাদের মন্তব্যগুলো একটু আমরা দেখাতে চাই। পরিবর্তনের সাথে সাথে আমরা ভাবছি যে অনেক কিছুই পরিবর্তন হবে, নারীদের অগ্রসরতা বাড়বে এবং নারীর উন্নয়নও হবে, কিন্তু সেই তুলনায় আসলে তেমন কিছুই দেখতেছি না। বা নারীর সেই রাজনৈতিক বলেন, আর্থিক দিক থেকে বলেন, সব দিক থেকে নারীর অগ্রসর খুব কম। একটা পুরুষ মানুষ ওই জিনিসটা কখনোই বুঝতে পারবে না যে আমরা ডে টু ডে লাইফের মধ্যে কী ধরনের প্রবলেম ফেস করতেছি। তো এটার ক্ষেত্রে যদি কোনো নারী প্রতিনিধি বা ওইটার সংখ্যা বেড়ে যায়, তাহলে হয়তো আমাদের অপিনিয়নটা ওইটা আরেকটু বেশি ভালো করে তারা কনসিডার করবে। যেহেতু তারা নারীর অধিকার নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, এখনও দিচ্ছে, তো নারীর অধিকার সেখানেই প্রতিষ্ঠিত হবে যেখানে নারীরা সুযোগ পাবে। যদি নারীদেরকে লিডিং পয়েন্টে সুযোগ না দেওয়া হয়, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জায়গাটা তৈরি করে না দেওয়া হয়, তাহলে নারীর অধিকার সেখানে দরকার নেই। নারীদেরকে যেভাবে ভালো রাখার প্রতিশ্রুতিটা দিচ্ছে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে ওনাদের দলেই কোনো নারী প্রার্থী মনোনীত হতে পারছে না, বা ওনারা সেই নারীকে ক্ষমতায়নের সুযোগ করে দিচ্ছে না। ওনারা যদি এতই আসলে নারী নারী বলে ইয়ে করে, তাহলে ওনারা হচ্ছে আমাদের উদাহরণ দিয়ে দেখাই দিতে পারতো যে আসলে আমরাও নারীদের কিভাবে মাথায় নিয়ে রাখি, বা আমাদের নারীদের আসলে কতটুকু যোগ্য সম্মান আমরা দিই। ভরসা কোথায় পাবো যে আসলে ওনারা যদি নির্বাচনে আসলে ওনারা যদি জয়লাভ করে, তাহলে নারীরা প্রপার সম্মান পাবে কি না। এই ভোটে আমি ভোট দিব না, কারণ আমার ভোট মনে হয় না ম্যাটার করে। আমার মনে হবে যে আমি একটা ভোট দিয়ে আমি একটা দলকে নিয়ে আসলাম রাজনীতিতে, সরকারে গঠন করলাম, তারপরে সেই দলটায় যখন মেয়েদের বিপক্ষে কথা বলবে তখন তো আমার নিজের কাছে গিল্ট ফিল হবে যে আমি কাকে নিয়ে আসলাম। এই কোশ্চেনকে এড়াইতে হলে আমি ভোট দিব না।
আমার মনে হয় শেষ সময় আমরা একটা খুবই আকর্ষণীয় কথা শুনলাম যে আমি ভোট কেন দিব, আমি ভোট দিয়ে কাকে আনবো, সে যদি পরে আমার অধিকারই সেখানে না থাকে তাহলে আমার লাভ কি। নাহিদ আপা, আপনার কাছে আসতে চাই, এই যে নারীদের মধ্যে অলরেডি একটা বিষয়ে কাজ করছে যে আমি ভোট কেন দিব, আমার মতামতটা কি রাষ্ট্রে গুরুত্ব পাবে, সংসদেই যদি আমার প্রতিনিধিত্ব না থাকে, মানে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা কিন্তু খুবই একটা বেদনাদায়ক কমেন্ট, তাই একদম, না? যে একদম। 2026 সালে এসে একজন মেয়ে বলছেন যে আমি ভোট দিব কেন যদি আমার মতামতেরই গুরুত্ব না পায়। মানে যদিও ধর মিডিয়ার সামনে বলতে হবে যে অবশ্যই তাকে ভোট দিতে হবে, এটি তার অধিকার, এটা চর্চা করতে হবে, কিন্তু এই কথাটার পেছনে যে কি পরিমাণ বেদনা লুকিয়ে আছে আপনি তার ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখেছেন, তাই না? এই পরিস্থিতিটা কেন তৈরি হলো? আপনি কি মনে করেন যে বাংলাদেশের দুইজন প্রধানমন্ত্রী, যেটা অনেক উন্নত দেশও কল্পনা করতে পারে না, নারী ছিলেন, সেইখানে 2026-এ জুলাইয়ের আন্দোলনের পরে এই গত 1.5 বছরে নারীর সিচুয়েশনটা এমন জায়গায় গেল যে তারা ভাবতেই পারছে না যে তার মতামতের কোনো মূল্য আছে। এখন একটি পার্টিকুলার রাজনৈতিক দল যদি নারীকে নিয়ে মানে এই ধরনের একটা খেলায় মাতে, এবং আমি বলবো যে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই কিন্তু এটার পেছনে একটা দায় আছে নারীকে সামনে দেখার জন্য বা দেখার মানসিকতার জন্য। তো এই যে নারী যিনি এই কথাটি বলেন, আমি তো মনে করি যে এটি বাংলাদেশের অনেক সাধারণ মেয়ের ভয়েস। এটা এই সাধারণ মেয়েরা ভাবে যে যখন নারীকে আপনি একটা মানে কর্মজীবী নারীকে আপনি কামলা বলে দিচ্ছেন, বা আপনি বলছেন যে আপনি বাসায় থাকলে আপনাকে রানী করে রাখা হবে, বা গোলাপ ফুল, আপনি তারা ভুলে যায়, রাজনৈতিক দলগুলো ভুলে যায় যে গোলাপ ফুল একসময় শুকিয়ে যায়, অথবা গোলাপ ফুলেও কাটা থাকে, এটি যে আপনার গায়ে বিঁধবে না। আপনি কি বিশ্বাস করেন যে এই ভয়েসগুলো এরকম নীরব থাকবে? আজকে হয়তো আপনি তাকে সাপ্রেস করে নীরব করে রাখছেন, কিন্তু এই ভয়েস কিন্তু আমাদের সামনে আসবে। তবে একটা কথা আমি এই মুহূর্তে বলতে চাই, যেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এখন ইলেকশনের মাঠে আছে, ক্ষমতায় যাওয়ার দ্বার প্রান্তে আছে, আপনাকে বুঝতে হবে, এই কথাটা সব জায়গাতে বলি, খুবই কমন কিন্তু বলতেই হবে, সেটি হচ্ছে নারী নেতৃত্ব কিন্তু একটি অভ্যাস, এটি একটি প্র্যাকটিস, এবং এইটা হচ্ছে আপনার মনোজগতে এক ধরনের আপনার গ্রহণযোগ্যতা থাকতে হবে। ম্যাসকিউলিনিটিতে বা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে এটা খুব ইজি না পুরুষদের জন্য নারীর নেতৃত্ব মেনে নেওয়া। যে কথাটি সামান্তা বললেন যে খুব বড় দলের নারী নেত্রীকেও কিন্তু একেবারে জিরো করে ফেলা হয়। তার মানে এই যে একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা কিন্তু এই মুহূর্তে আমি মনে করি জাতীয়তাবাদী দলের আছে, তারা নারী নেতৃত্ব দেখেছে। হয়তো সেরকম করে আমরা নারীর ক্ষমতায়ন তাদের হাত দিয়ে দেখছি না, বা 3%-এর বেশি নারীর মনোনয়ন দেখছি না, কিন্তু এই অভ্যাসের মধ্যে তারা আছে। যেহেতু তারা একটি অভ্যাসের মধ্যে আছে, তাহলে আমার মনে হয় যে তারা নারী বান্ধব এবং তারা এই পথে হাঁটতে পারে। কিন্তু যার নারী নিয়ে কোনো অভিজ্ঞতাই নাই এবং যারা ডিরেক্টলি বলে দিচ্ছেন যে আমি নারী নেতৃত্ব চাই না, এটি হারাম, এটি হতে পারবে না, তাহলে ওইখানে নারী কতটুকু সেফ থাকবে? এবং আরেকটা প্রশ্ন দেখেন, শুধু পুরুষদের দোষ দিলেই তো হবে না। আমরা রাজনৈতিক মাঠে অথবা এখন মিডিয়াতে দেখবেন বা যারা কথা বলেন, বা যে নারীটি ক্ষমতাবান সেই নারীটি কি নারী বান্ধব? একটা কথা বলা হয় যে পুরুষতন্ত্রের সব থেকে বড় সফলতা হচ্ছে নারীরাই নারীদের মুক্তি চায় না, এবং দেখবেন যে এই নারীরা কিন্তু নারী বান্ধব না। নারী যখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, নারী যখন ক্ষমতায় যায় সে শাসকের ভূমিকায় যায়, শাসক এবং শোষক, এবং ওই একটা লাইন তৈরি করে, ওখানে কিন্তু জেন্ডার কোনো কাজ করে না। তো এই জায়গাটাতেও আমাদের এখন একটা রাইট টাইম প্রশ্ন তুলতে হবে যে নারীরা কথা বলেন, যে নারীরা ক্ষমতাবান, সেই নারীরা আসলে কতটুকু নারী বান্ধব। সেই নারীরা যদি মিডিয়ার সামনে এসে বলে যে আমরা মেনে নিয়েছি বা আমরা ঈমান এনেছি, আমরা এই দিকেই থাকবো, তাহলে সেই নারীদেরকে নিয়েও প্রশ্ন করাটা আসলে খুবই জরুরি। জি, সামান্তা আপা, আপনার কাছে একটু আসতে চাই। কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি ওইরকম একটি গল্প আছে যে একটি বড় একটি সংগঠন, আমি নাম বলছি না, সেই সংগঠনে একজন নারী প্রেসিডেন্ট হলেন একবার, তার আগে ছিলেন বেশ কয়েকবার পুরুষ প্রেসিডেন্ট ছিলেন। তিনি যখন ওই সভাপতির রুমটায় যেদিন প্রথম গেলেন, তিনি তার পাশের যে ড্রয়ারটা ছিলেন সেটা খুললেন, খুলে দেখলেন একটা টুপি রাখা। এটা তাকে বোঝানোর জন্য যে ওই টুপি, এটা পুরুষের চেয়ার, জায়গাটা পুরুষের। আমি নাম বলছি না, উনি অনেক পরিচিত একজন মানুষ, তাই নামটি বলছি না। এবং তারপরে তার মেয়াদ যখন শেষ হলো 1 বছর পর, তিনি ওই ড্রয়ারে একটি লিপস্টিক রেখে এসেছিলেন, এজন্য যে এরপরে যিনি আসবেন তিনি যেন বুঝতে পারেন এই চেয়ারটা নারীরও চেয়ার, এই ড্রয়ারে নারীর জিনিসও থাকতে পারে, এই পথটায় নারীও বসতে পারে। তো এই যে অভ্যস্ততার কথা বলছিলেন নাহরিন আপা, এই অভ্যস্ততাটা গড়ে তোলার দায়িত্ব তো নিশ্চয়ই আমাদের। সেই জায়গা থেকে আপনি একজন ভয়েস, আমাদের কি করা উচিত, কি মনে হয়? আমি সামনে অনেকগুলো কাজ দেখি, আমি কাজই দেখি শুধু, মানে আমাদের আপনি একটা
খুবই অগোছালো এবং একটা খুবই ধ্বংসপ্রাপ্ত একটা সোসাইটিকে আপনি একদম বিট বাই বিট এটাকে গড়ে তুলতে হবে এবং সামাজিক বিশ্বাসের খুব অভাব আছে আমাদের সোসাইটিতে। আমি এটা বারবার বলার চেষ্টা করি, কারণ সামাজিক বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস না থাকলে আসলে আমরা ফরওয়ার্ড করতে পারছি না, এবং প্রচণ্ড অবিশ্বাসের কারণেই কিন্তু এই ধরনের যেটা আপনি দেখছেন মুখোমুখি অবস্থান দিয়ে কি আসলে আপনি একটা বড় জনগোষ্ঠীর এত এত সমস্যা এবং তাদের এম্পাওয়ারমেন্ট, এটা কি আপনি মানে মুখোমুখি অবস্থান দিয়ে তো এটা সলভ করা যাবে না, বরঞ্চ প্রত্যেকটা দল এটা তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করবে। এখানে অনেক কিছু আনসলভ রয়ে গেছে, যেমন ধরেন নারীদের শিক্ষায় কিন্তু এখন নারীরা অনেক বেশি আসছে, কিন্তু কর্মক্ষেত্রে অনেক বেশি আসছে, কিন্তু সব ধরনের পেশায় আসছেন না, চ্যালেঞ্জিং পেশাগুলো নারী এখনো পেছনে। আমি এইখানে মোটা দাগে আমি কর্পোরেট সেক্টরটা ধরে নিই, কর্পোরেটে অনেক নারীরা আসছেন, কিন্তু আমি নিজেও কর্পোরেট জব করেছি, সেখানে নারীদের সম্মান মর্যাদা আপনি এটাকে আলাদা করা প্রয়োজন, এটা আপনি সমান করলে আর এটা হবে না, কখনো কখনো মোর দেন মানে ইকুয়াল এটাকে ভাবতে হবে, যেখানে লেস দেন আছে। যেমন ধরেন একটা কর্পোরেট কোম্পানিতে নারীদেরকে স্পেশাল টোন করা, বিশেষভাবে তাদেরকে আলাদা করে চিহ্নিত করা, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য বিশেষ কিছু পাওয়ার চেষ্টা করা, এগুলো তো আছে আমাদের কর্পোরেট সেক্টরটা তো আসলে খুব পরিষ্কার না। এই যে এইখানে বিপুল সংখ্যক নারী যে কাজ করছে, তাদের একদম ডে টু ডে লাইফের একটা সামাজিক অবস্থানে সিকিউরিটি কিন্তু নাই। আমি যদি অন্য জায়গা থেকে দেখি, আমাদের নারীরা যেমন প্রবাসে কাজ করছেন, এবং প্রবাসে আপনি দেখেছেন যে কিছুদিন পরপরই সৌদি আরব থেকে আসছেন এবং খুবই বিপর্যস্ত অবস্থায় আসছেন, এগুলো ভাষায় বর্ণনা করাও সম্ভব না, তারা কি ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন, আমরা ভাষায় বর্ণনা করতে পারি না, তারা তো এটা লিভড এক্সপিরিয়েন্স। সো এইগুলা কি আসলে একটা কোনো পার্টির আপনি মূল জায়গায় দেখছেন? এটা তার মূল উদ্দেশ্য না। এই যে কিছুক্ষণ আগে আমরা সাধারণ নারীদের কথা শুনলাম, তাদের মধ্যে একজন কথা বলছিল যে আমার যে সমস্যাগুলো সেগুলো তো আমার নারী প্রতিনিধি বুঝবে, তো আমি প্রতিনিধি নির্বাচনের সময় যদি আমার নারী প্রতিনিধি সংসদে না যায়, আমার মতামতের গুরুত্ব তো থাকবে না। এবং সেই ক্ষেত্রে দেখেন, নারী ও শিশু মন্ত্রণালয় এইটা ওয়ান অফ দ্য উইকেস্ট মন্ত্রণালয় হিসেবে বিবেচনা করা হয়, তাই নয় কি? নারীর সাথে প্রকৃতি পরিবেশের অনেক সম্পর্ক আছে, সেটাকে দেখেন বন পরিবেশ ওয়ান অফ দ্য উইকেস্ট মন্ত্রণালয়, মানে যেইখানেই আপনি নারী, শিশু এবং বৃদ্ধ এবং তাদের সাথে যে সম্পর্কগুলো থাকে মন্ত্রণালয় ভিত্তিক, এগুলো তো সবচাইতে শক্তিশালী হওয়ার কথা, কিন্তু আমাদের সোসাইটিতে এগুলো সবচাইতে, আমাদের রাষ্ট্র কাঠামোতে, সোসাইটিতে না, সোসাইটিতে প্রয়োজন আছে, কিন্তু রাষ্ট্র কাঠামোতে এগুলো সবচেয়ে উইকেস্ট মন্ত্রণালয় হিসেবে বিবেচনা করা হয়, যেখানে অনেক বেশি কাজ। এইবারও যেমন 135টা নতুন, এই ইন্টারিমের সময় নতুন প্রকল্প নেওয়া হয়েছে, এবং এর মধ্যে বেশিরভাগই হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, এলজিআরডি, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, এগুলো হচ্ছে পাওয়ারফুল মন্ত্রণালয়, আইন, এগুলো হচ্ছে পাওয়ারফুল মন্ত্রণালয়, কিন্তু যেইটা দিয়ে আপনি আপনার সোসাইটি গড়ে তুলতে পারবেন, আপনি আপনার জনগোষ্ঠীকে সবল করতে পারবেন, আপনি নারীদেরকে এম্পাওয়ার করতে পারবেন, এই মন্ত্রণালয়গুলো আমাদের সোসাইটিতেও আমরা দেখি একজন মানে বড় পলিটিশিয়ান সে চাইবে না যে আমি একটা উইক মন্ত্রণালয় পাই, আমাকে একটা বড় মন্ত্রণালয়, এবং আমরা দেখি যে বিভিন্ন ধরনের প্রার্থীরা বলেন যে আমি অমুক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি কাজ করতে চাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতে চাই, কিন্তু কেউ চান না যে এই মন্ত্রণালয়কে কিভাবে, এবং এই মন্ত্রণালয়গুলোতে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে এবং এই সময় তো অনেক ধরনের মাঠে মুভমেন্ট হয়েছে, আমি দেখেছি যে মানে এইখানে যারা নারী ও শিশু মন্ত্রণালয়ে ছিলেন উপদেষ্টা হিসেবে, তারাও নারীদেরকে কি পরিমাণ অপমান অপদস্থ করে কথা বলতে পারেন। আপনি একজন রাজনীতিবিদ, আপনারা যেটা বলা হয় যে শেকল ভাঙার যে পদযাত্রা, সেটা আপনারা শুরু করেছেন, জুলাই আগস্টেও আপনারা অনেক বড় উদাহরণ রেখেছেন। আপনার মতো রাজনীতিবিদ বা আপনার জায়গা থেকে যদি বলি, এই নারী প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য আপনাদের তরফ থেকে কোনো উদ্যোগ আপনারা নিয়েছেন বা নেবেন ভবিষ্যতে? না, এটা এখন ইলেকশনের আগে আর কিছু বলা যাচ্ছে না, কারণ যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে, মানে এটা সব ধরনের। আমি একটা কথা পরিষ্কার করে বলি, আপনার মতাদর্শ অনুযায়ী যেই নারী চলে না তাকে সম্মান করতে শেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার পলিটিক্যাল ডিসিশনের উপরে যেই নারী ভরসা করে নাই, তার পলিটিক্যাল ডিসিশনকেও শ্রদ্ধা করার অভ্যাসটা হচ্ছে এটা বেজ লাইন। আমরা বেজ লাইনের অনেক নিচে আছি, সো এই বেজ লাইনে উঠাটা আগে জরুরি। আমি যেটা মনে করি, আমাদের নারীদের যারা অনেক পলিটিক্যাল অ্যাসপাইরেশন, তাদের ইচ্ছা আছে, তাদের যেটা দরকার একদম অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যান্ড রিডিং দরকার।
যেমন আমি আমার ক্যাম্পাসেই আমি দেখলাম যে চারুকলা আপনার ক্যাম্পাসে, ক্যাম্পাসে, হ্যাঁ। সো আমি জানি যে মোটামুটি ক্যাম্পাস ভিত্তিক নারীরা অনেক রকমের চিন্তা করেন, কিন্তু আমার কাছে মনে হয় যে ওনারা মনে হয় এই মুহূর্তের পলিটিক্যাল সিচুয়েশনটা অনেকটা মানে প্রতিক্রিয়া আকারে দেখছেন, কিন্তু এটা যে ভবিষ্যতে ঠিক করতে হবে ওনারাও এটা পার্ট হবে, একদম, সবাইকে এরকম একটা কথা বলতে প্রস্তুতি আসলে হবে। সবারই দরকার। ধরেন আপরাইজিং এর সময় আমি সবসময় বলি যে আপরাইজিং এ যা কিছু হয়েছে এটাকে মাথায় রেখে পলিটিক্স করাটা খুবই জরুরি। আপরাইজিং এর সময় ব্যাগের মধ্যে টুথপেস্ট, লাঠি, পানি ইত্যাদি এই প্রস্তুতি নিয়েই তো মানুষ নামতো, মেয়েরাও নামতো। সো এখন হচ্ছে একটা প্রস্তুতির সময়, আপনি সামনে একটা কাজ করবেন, মেয়েরা মাঠে নেমে আসবে, এটা আপনি ঠেকাতে পারবেন না, এটা একটা ইনএভিটেবল ট্রুথ। মাঠে নেমে আসবে এবং আপনাদের এই যে দলগুলো, যতগুলো পলিটিক্যাল দল আছে তাদের যে ফাঁকা বুলি এইটা তারা প্রকাশ করে দিবেই, কিন্তু এটা করার জন্য খুবই ভালো আর্গুমেন্টের বেস এবং সোসাইটাল বেস প্রয়োজন। এবং আমার প্রয়োজন যে আমার অপোজিশন যে নারী, আমি তার প্রতি শ্রদ্ধাশীল হব, সেও আমার প্রতি শ্রদ্ধাশীল হব, এবং নারীর অধিকারের প্রশ্নে দুজনকে একই প্ল্যাটফর্মে থাকতে হবে, এটার কোনো বিকল্প নেই। একদম নাহিদ আপা, এই বিষয়টাতে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে পুরুষতন্ত্রের সফলতা এটি যে নারীর মুক্তি চায় না। আমাদের নারীরা, আমরা যদি সেই 1971 সালে যাই, আমাদের এত বীরাঙ্গনা নারীরা কিভাবে শাড়ি পরে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে দেখেছি, সেই বাঙালি নারীরাই এই এত 54 বছর পরে এসে আমরা যদি মেনে নেই যে না, আমাদের পরিচালনা করবে পুরুষরা, এবং এই মতাদর্শে যদি আমরা সেট হয়ে যাই, এত বড় সংখ্যক একটি নারী, কি মনে হয় এই মতাদর্শের এত নারীরা সেট হয়ে গিয়েছে এর কারণটা কি, এর থেকে উত্তরণের উপায় বা কি? আসলে আমি এটাই মানি না যে এই মতাদর্শে নারী সেট হয়ে গেছে, এটা আমরা মানি না। আমি মানি না এই কারণে যে আপনি পার্টিকুলার যে নারীদেরকে দেখেন, ফেসবুকে দেখেন, সোশ্যাল মিডিয়াতে দেখেন, তারা কয়জনের রিপ্রেজেন্টেটিভ? তারা কি আপনার রিপ্রেজেন্টেটিভ? নো। আমার না, সামান্তার না। তাহলে আমরাই যদি এই জায়গায় 3 জনের রিপ্রেজেন্টেটিভ না, আপনি যদি এটাকে একটা স্যাম্পল হিসেবে দেখেন, আমি কোনোভাবেই মানি না যে এটা তারা যাকে বলছেন যে ইমান এনে তারা এটা মেনে নিয়েছেন, সেই পার্সেন্টেজ আসলে খুবই কম। এটা আমাদেরকে মানতে হবে। এটা কিন্তু আমরা চাইবো সব নারীদের নিয়েই এগিয়ে যেতে। হ্যাঁ, এবং তাদের এই যে এক ধরনের মানসিক জায়গায় এক ধরনের খেলা করা, হ্যাঁ, তাদের মনোজগতে সাইকোলজিক্যাল যে গেমগুলো প্লে করা হয়, আপনি দেখেছেন জামাতে ইসলামী নাম ধরে বলি এমন একটি রাজনৈতিক দল যেখানে নারী কর্মীরা প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যায়, তখন তাদের কিন্তু কোনো সিকিউরিটির হ্যাম্পার হয় না। কিন্তু যখন সেই নারীকে আপনি মনোনয়ন দিতে বলবেন, তারা বলবেন যে উই আর প্রিপেয়ারিং সোসাইটি সিকিউর না। সিকিউরিটির জন্য তাদের কিন্তু কনসার্নটা এটাই যে সিকিউরিটি নাই দেখে তারা নারীকে মনোনয়ন দেয়নি। তাহলে দেখেন কত ধরনের দ্বিচারিতা। গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে, একটা রুরাল এরিয়াতে একটা মেয়ে মানুষের বাড়ি বাড়ি যে জান্নাতের টিকিট বিক্রি করার সময় তার সিকিউরিটিতে কোনো ঝামেলা হচ্ছে না, কিন্তু যখন ওই মেয়েটাকে আপনি এম্পাওয়ার্ড করবেন, সামনে আনবেন, আপনি যখন তাকে সংসদে বসাচ্ছেন, তখন হচ্ছে আপনার সিকিউরিটিটা সবচেয়ে বড় ইস্যু হয়ে গেল। বাংলাদেশে এই মুহূর্তে আমরা যে সিচুয়েশন আছে, আমরা যে কথা বলছি বা আমরা যে বাইরে যাচ্ছি, সামান্তা রাজনীতি করছেন, আপনি মিডিয়াতে আছেন, সিকিউরিটিতে একটা মোটা দাগে সমস্যা সবসময় ছিল, আছে, কিন্তু তারপরও তো আমরা এসছি। তার মানে এটা না যে আপনি সিকিউরিটি দিতে পারছেন না দেখে তাদেরকে আসতে দিবেন না। সামান্তার কথার সাথে আমি আরেকটু কিছু কথা অ্যাড করতে চাই। দেখেন, আমরা বলি কি নারী ও শিশু অধিদপ্তর, আপনার মনে হয় না যে এটাও খুব অপমানজনক? নারীর সাথে শিশুকে আপনি একই কাতারে দাঁড় করিয়ে একটা মন্ত্রণালয় বানিয়েছেন। যদিও একটু ভালো একটা কাজ হয়েছে, মহিলা অধিদপ্তর বাদ দিয়েই সরকার মনে হয় নারী অধিদপ্তর করেছে। আর আরেকটা জায়গা, সামান্তা যখন বলছিলেন চাকরির ক্ষেত্রে মেয়েদের কথা, আমাদের মেয়েদেরও কিন্তু কিছু জায়গা আছে যে আমাদেরকে বুঝতে হবে ওয়ার্ক প্লেসে হ্যারাসমেন্টটা কিন্তু শুধু খালি ফিজিক্যাল হ্যারাসমেন্ট না, ভার্বাল হ্যারাসমেন্টও হয়। ধরুন আমরা কি করি, আমাদের এই সাবকন্টিনেন্টে বা সব জায়গাতে মেয়েরা তো আসলে জন্মগতভাবেই একটা ডেলিকেট জায়গায় থাকে, একটু খোলসে থাকতে চেষ্টা, এটা জেনেটিক জায়গা। তো সেই জায়গা থেকে আপনি দেখবেন যে একটা মেয়ে কিন্তু খুব খুশি হয় কর্মক্ষেত্রে যদি বলে, বাহ তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। কিন্তু এই যে তোমাকে সুন্দর লাগছে, এটা যে কর্মক্ষেত্রে বলা যায় না, এবং আপনার যে কোনো ধরনের কমপ্লিমেন্ট যেটা একটা নারীকে ডিসকমফোর্ট দিবে, সেটা যে এক ধরনের হ্যারাসমেন্ট, এই প্রশ্নগুলো আমাদেরকে তুলতে হবে। এটা মনে হয় আমাদের একটা এমন জায়গা যে মেয়েদেরকে, আমাদের সামান্তা যেটা বলে যে আরও অনেক পথ যেতে হবে। মানে দুঃখটা লাগে কি, পথ হাঁটতে হাঁটতে কোনো না কোনো জায়গায় মানসিকভাবে একটা ক্লান্তি আসে, এবং সেই ক্লান্তিটা আরও বেশি আপনাকে ক্লান্ত করে যখন এই মুহূর্তে এই অনুষ্ঠানের পরে আপনি দেখবেন আমাদের 3 জনকে নিয়ে কী লেভেলের গালাগালি করেছে। কিন্তু তারপর আমি বিশ্বাস করি যত গালি দিক
যত যাই বলুক নারীদের না কথা কেন, নারীদেরই বলতে মানসিক হবে। ক্লান্তি আসলেও আমরা আসলে রাজনৈতিক বিভাজন ভুলে নারীরা একই প্ল্যাটফর্মে জি, দাঁড়াবো। একদম শেষ সময় চলে এসেছে। দুজনকে এক মিনিট করে আমি একটু বলবো, যেসব নারীরা আমাদেরকে দেখছেন, আপনি একটু আগে বলছিলেন যে সেই সব নারীদের জন্য তারা যেন রাজনীতি সচেতন হয়, অধিকার সচেতন হয়, এই বার্তাটা দেওয়ার জন্য, যেহেতু আমাদের এই আয়োজনটাই হচ্ছে নারীদেরকে সেই বার্তা দেওয়ার জন্য এক মিনিট করে, এবং নির্বাচনে যেহেতু সামনে নির্বাচন, নারীর প্রতিনিধিত্ব আমরা কম দেখতে পাচ্ছি, কিন্তু আমার ভোটে যেন আমি সচেতনভাবে দিতে পারি, নারীর প্রতিনিধিত্ব যেন ভবিষ্যতে না কমে, সেই বিষয়টি যেন আমার ভোটে নিশ্চিত হয়, সেজন্য নারীদের উদ্দেশ্যে যদি মানে ভোট নিয়েই বলি, যেহেতু একদিন অবশ্যই। বাদ আছে, সো নারীদেরকে আমি বলতে চাই যে এইবার যেটা দিয়ে শুরু করেছিলাম যে এই ইলেকশনটা নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একদম। নারীরা কাকে সিলেক্ট করছেন, সে তাকে কতটুকু কর্মঘণ্টা দিবে, সে তাকে কোন নিশ্চয়তা দিবে, গোলাপ হবে না ঝরা পাতা হবে, এটা দেখার সময় এটা। সো নারীদেরকে আমি অনুরোধ করব প্রত্যেকটি রাজনৈতিক দলের নারী বিষয়ক ইস্যু দেখে, ইশতেহার দেখে ভোট দিতে হবে। যে রাজনৈতিক দলের নারী নাই, যে রাজনৈতিক দল নারীকে নিয়ে ভাবে না, তাকে বর্জন করতে হবে। সামান্তা শারমিন। না, আমার কাছে মনে হয় যে এটা একটা লম্বা প্রস্তুতির জন্য সবাইকে তৈরি হতে হবে। অভিমান করার কিছু নেই, আমরা সবাই এই দেশের মানুষ, এই রাষ্ট্রের মানুষ, রাষ্ট্রটাকে পরিগঠন করার এটার কাজটা সবারই আছে। অভিমান করছেন অনেক নারীরা, আমার ছোট বোনেরা করছেন, কিন্তু আমি মনে করি যে মানে এখানে বেঁচে থাকতে হলে বা এই দেশে ফাংশন করতে হলে নারীদের যে ওভারঅল সম্পত্তি সহ সমান অধিকার, ওয়ার্ক প্লেসে হ্যারাসমেন্ট এবং তাদের প্রেয়ার এবং তার হাইজিনের যে সুরক্ষা, এগুলো খুবই দরকার। এবং আমার কাছে মনে হয় যে ইশতেহার দেখে এটা কখনোই আপনি ফিক্স করতে পারবেন না, কারণ ইশতেহারে অনেক প্রমিস থাকে কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। বরঞ্চ বাস্তবে তারা কি করছেন, তাদের বাস্তবে আচরণ। কি করছেন। এবং আমি বলি এইটা নারীদের এই যে যেই ইশতেহারে যেগুলো বলা হচ্ছে, এটা তাদের লিস্ট অফ দেয়ার কনসার্ন, এভরি পলিটিক্যাল পার্টি লিস্ট অফ দেয়ার কনসার্ন, কারণ তাদের অনেক বড় বড় জিনিস হ্যান্ডেল করতে হবে। যেমন ধরেন আমেরিকা কি করলো, তারপরে এখানে কোন চুক্তিটা হবে, জ্বালানি মন্ত্রণালয় কি করবে, এগুলো অনেক বড় বড় বিষয় নারীদের ইস্যুর চেয়ে। যেই পার্টিটা নারীদের ইস্যুটাকে টপ মোস্ট লেভেলে রাখবে, এটাই আপনার পার্টি হবে। জি, সামনে যেহেতু জাতীয় নির্বাচন, আমরা আসলে এই আয়োজনের মাঝখানে দিয়ে এবং আমরা যে কথোপকথন আজকে এখান থেকে চলে আসলো, আমার মনে হয় নারীরা তাদের অধিকার সচেতন হলেও হতে পারে এখান থেকে, এবং অধিকার নিয়ে আরও ভাবার জায়গা আছে সেটি তারা বুঝতে পেরেছেন, এবং নির্বাচনে তারা যে শুধুমাত্র একটি ভোট না, তাদের সিদ্ধান্তের মতামতের দাম আছে, সেইভাবেই তারা তাদের সিদ্ধান্ত নেবেন, সেই প্রত্যাশা আমাদের সকলেরই থাকলো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।